রাজনীতির মাঝে উত্তাপ, সরকার নয় দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি, দাবি মির্জা ফখরুলের। বিএনপি ভারতের দালাল, আওয়ামী লীগের শক্তি জনগণ, পাল্টা জবাব ওবায়দুল কাদেরের। যারা বলে এই রেলের কি দরকার ছিল, তো কি দরকার ছিল আমার মানে এদের একটু ছবি তুলে রেখে সুবিধাগুলি নিচ্ছে কিনা একটু দেখা দরকার। উন্নয়ন প্রকল্পের সমালোচনাকারীদের এক হাত নিলেন প্রধানমন্ত্রী, বললেন পরমাণু বিদ্যুৎ সবচেয়ে পরিবেশ বান্ধব, ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা গ্রহণের নির্দেশ। হজে যেতে ভিসা ইস্যুর শেষ দিনেও অনিশ্চয়তা, এখনও হাতে পাননি 18,000 মুসল্লি। চ্যালেঞ্জ থাকলেও বিকল্প উপায়ে যেতে পারবেন সব যাত্রী, বলছে হাব। এবং কয়লা এনে রেকর্ড মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের, এক বছরে এসেছে 15 লাখ মেট্রিক টনের বেশি। অস্থায়ী জেটিতেই ভিড়েছে 155টি জাহাজ, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুফল। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। অদৃশ্য শক্তির ইশারায় দেশ চালাচ্ছে সরকার, পরিকল্পিতভাবে গণতন্ত্রকে হত্যা করছে। রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্যাতন করে বিএনপির আন্দোলন দমানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সমাবেশে ভারত বয়কটের ডাক দিয়েছেন বিএনপি নেতারা। মুহুর্মুহু মিছিল, স্লোগানে উত্তাল নয়াপল্টন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, বিদেশে চিকিৎসা আর বিভিন্ন মামলায় গ্রেফতার নেতা কর্মীদের মুক্তির দাবিতে যুবদল আয়োজিত সমাবেশে অংশ নিতে শনিবার দুপুর থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপি নেতা কর্মীরা। নয়াপল্টন ছাড়িয়ে ফকিরাপুল নাইটেঙ্গেল মোড় পর্যন্ত সড়কে অবস্থান নেন তারা। বিকেল 4টার পর মঞ্চে ওঠেন স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা। সরকারের সমালোচনা করে তারা বলেন ভারতের ইন্ধনে একদলীয় শাসন কায়েম করছে সরকার। হুঁশিয়ারি দেন ভারত বয়কট ও সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। জনগণ ভোট দিক বা না দিক, ক্ষমতায় টিকে থাকতে হবে। এই সরকার একটি আপদ, সবাই মিলে ঐক্যবদ্ধ হবে এই আপদ আমরা বিদায় করি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, জনগণের তোয়াক্কা না করে অদৃশ্য শক্তির ইশারায় দেশ চালাচ্ছে সরকার। আওয়ামী লীগের নেতারা অনেক কথা বলেন, এখন তো মুখের টুকরি ফোটে। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে, নির্যাতন করে, দমন করে গণতন্ত্রের আন্দোলন, সেই আন্দোলনকে স্থগিত করা যাবে না। নির্যাতন করে বিএনপির আন্দোলন দমানো যাবে না হুঁশিয়ারি করে ঐক্যবদ্ধ আন্দোলনে সরকার পতনের ডাক দেন বিএনপি মহাসচিব। টিকে থাকবে না, জনগণের উত্তাল তরঙ্গের মধ্যে তা ভেসে যাবে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নিজেরাই ভারতের দালাল, আওয়ামী লীগের শক্তি বাংলাদেশের জনগণ। রাজধানীর মোহাম্মদপুরে শান্তি সমাবেশে কথা বলেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বন্ধুত্বের কারণেই ভারত থেকে সরকার অনেক কিছু আদায় করতে পেরেছে বলেও জানান তিনি। আবারও রাজপথে শান্তি সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ। 7 জানুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগ নিয়মিত এমন শান্তি সমাবেশ করলেও নির্বাচনের পর সেই আয়োজন কিছুটা স্তিমিত ছিল। সবশেষ 1 মে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শ্রমিক সমাবেশ করে শ্রমিক লীগ। 10 দিন পর রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত হলো শান্তি সমাবেশ। রাজধানীর এক প্রান্তে যখন বিএনপির সমাবেশ, তখন অপর প্রান্ত মোহাম্মদপুরে দুপুরের পর থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় রাজপথ। এতে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, গত 15 বছরে এমন কোনো নাশকতা নেই যা বিএনপি জামায়াত করেনি। ওই বিএনপি জামায়াত তারা আন্দোলনে ব্যর্থ, তারা নির্বাচনে ব্যর্থ। নির্বাচনে ভয় পায় বিএনপি জামাত, এমন অভিযোগ তুলে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেন, পেছনে দরজা দিয়ে ক্ষমতা আসার চেষ্টা এবং আন্দোলনের নামে বিশৃঙ্খলা কোনোটাই মেনে নেওয়া হবে না। এই দেশের মানুষ
এখনো উন্নয়ন অগ্রগতির পক্ষে, শেখ হাসিনার পক্ষে সেটা প্রমাণ করেছে। নির্বাচনে তারা ভয় পায়, জনগণকে তারা ভয় পায়। নির্বাচনে তারা আসতে চায় না, তারা নির্বাচনের বিশ্বাস করে না। তারা বিভিন্ন পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায়। তারেক রহমান যতক্ষণ পর্যন্ত তাদের নেতৃত্ব আছে ততক্ষণ পর্যন্ত তারা সংসদে বিরোধী দলের আসনে বসতে পারবে না, কোনোদিনও তারা ক্ষমতায় আসতে পারবে না। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে আওয়ামী লীগ প্রস্তুত বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। বিএনপি জামাতকে বলতে চাই, এই দেশ জয় বাংলার দেশ, এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ। আমাদেরকে বলে পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভারত বিরোধিতা বিএনপির দ্বিচারিতা। বয়স্কর বাবু কোথায় পালিয়েছিলেন? ভারতে মাথায় তো দেখছি গান্ধী টুপি। আমাদেরকে বলে ভারতের দালালি কারা করে? নরেন্দ্র মোদী ভারতের যখন প্রধানমন্ত্রী নির্বাচিত সকালে বন্ধের দিন ভারতীয় দূতাবাসে বিএনপি নেতারা ফুল আর মিষ্টি নিয়ে হাজির হয়েছিল। দালাল কারা? জনগণের জানমাল রক্ষায় মাঠে থাকবে আওয়ামী লীগ, এমন ঘোষণা দেন ওবায়দুল কাদের। বিএনপি জামাতের কথায় কান না দিয়ে শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাতিকুর রহমান তামাল। সময় সংবাদ, ঢাকা। অহেতুক কোনো প্রকল্প পাশ করবে না সরকার, এমন কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের উন্নয়নে ব্যয় সাশ্রয়ী ও টেকসই নির্মাণ প্রয়োজন। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের 61তম কনভেনশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। দেশের মেগা প্রকল্প নিয়ে সমালোচনাকারীদের এক হাত নেন শেখ হাসিনা। তার পাল্টা প্রশ্ন, উন্নয়নের সুফল দেখে সমালোচকরা কি লজ্জা পাচ্ছেন? উৎকর্ষের নতুন উচ্চতায় পৌঁছাতে নিরন্তর এগিয়ে যাচ্ছে দেশ। ভঙ্গুর অবকাঠামোর ইতিহাস পেছনে ফেলে এখন দৃশ্যমান দেশের এক একটি মেগা প্রকল্প। পেশাজীবী প্রকৌশলীদের জাতীয় সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির 61তম কনভেনশনে এই কথাগুলোই যেন প্রতিধ্বনিত হল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে। রাজধানীর রমনায় সকালে এই আয়োজনে যোগ দেন সরকার প্রধান। উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা আইবির সদস্যরা। নির্মাণ ও প্রকৌশল খাতে বিশেষ অবদানের জন্য বিশিষ্টজনদের হাতে পদক তুলে দেয়া হয় অনুষ্ঠানে। সরকার প্রধান বলেন, সীমিত সম্পদের এই দেশে এমন কোনো প্রকল্প পাশ করবে না সরকার যা অযৌক্তিক। শুধু নির্মাণের জন্য নির্মাণ করা বা এটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে, কমিশন পাবেন, কিছু এই পাবেন সেই পাবেন, সেটার জন্য না হয়। নীতিগত পরিকল্পনায় অতীতের চেয়ে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়েছে জানিয়ে শেখ হাসিনা বহুমুখী বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আমাদের বিদ্যুৎ উৎপাদন আমরা বহুমুখী করছি। সামনে আরেকটা নতুন দিক আসছে, হাইড্রোজেন। এই হাইড্রোজেনের ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যেই আমরা পদক্ষেপ নিয়েছি। এখানে আমাদের গবেষণা হওয়া দরকার। প্রত্যেকটি মেগা প্রকল্প নিয়ে সমালোচনায় মুখর থাকা ব্যক্তিদের প্রতি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন বাস্তবতায় তারা কি লজ্জা পাচ্ছেন? একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে, যেমন একজন কেউ কেউ প্রশ্ন তুললেন, কি পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কি দরকারটা ছিল, বা স্যাটেলাইট দুইয়েরই বা প্রয়োজন কি আছে। আমার মনে এদের একটু ছবি টবি তুলে রেখে তারপর মেট্রো রেলে চললো কিনা, টানেলে গেল কিনা, এক্সপ্রেসওয়েতে উঠলো কিনা, বা এই সুবিধাগুলি নিচ্ছে কিনা একটু দেখা দরকার। উন্নয়নের সারথি হয়ে দেশকে এগিয়ে নিতে প্রকৌশলীদের সুযোগ সুবিধার প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দেন সরকার প্রধান শেখ হাসিনা। কোন কোন দাবিটা যৌক্তিক এবং কোনটা কিভাবে করতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। হজে যেতে ভিসা আবেদনের শেষ দিনেও অনিশ্চয়তা। এখনও ভিসার জন্য তাকিয়ে অসংখ্য হজযাত্রী। হাব বলছে, সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই ভিসা প্রক্রিয়া শেষ করা হবে। এদিকে হজযাত্রার তৃতীয় দিনে 8টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন 3000-এর বেশি যাত্রী।
চোখে সৃষ্টিকর্তার ঘর দিদারের স্বপ্ন, মনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে নিজেকে সঁপে দেওয়ার আশা। এহরামের 2 টুকরো সাদা কাপড় পরে লাইনে দাঁড়িয়ে এক মহাপবিত্র সম্মেলনের পথে যাত্রা। তৃতীয় দিনের মতো শনিবার সকাল থেকে আল্লাহর মেহমানদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। তরুণ থেকে বৃদ্ধ সবাই ইসলামের 5 স্তম্ভের অন্যতম এই ইবাদত সফল হওয়ার পথে, তাই শুকরিয়া সৃষ্টিকর্তার। যে ঘরের দিকে সারা জিন্দগি মুখ ফিরে নামাজ আদায় করেছি, আজকে সেই ঘর দেখার জন্য যাইতেছি। যত মুসলিম আছে সবাইকে আল্লাহ শান্তি দান করুক। এখন পর্যন্ত কোনো ভোগান্তিতে বা হয়রানির শিকার হই নাই আমি। এদিকে হজে যাওয়ার ভিসা ইস্যুর শেষ দিন শনিবার, এখনো ভিসার অপেক্ষায় মুসল্লি। এমন অনিশ্চয়তার মধ্যে হজ অফিস পরিচালক বলছে বাকি ভিসা প্রস্তুতের কাজ চলছে। হজযাত্রীদের আমি আশ্বস্ত করতে চাই, একজন হজযাত্রীও কিন্তু আমরা বাংলাদেশে রাখবো না। আমরা যে কোনো প্রক্রিয়ায় হোক তাদেরকে অবশ্যই নিবন্ধিত হজযাত্রী প্রত্যেকেই হজে যাবেন। এদিকে ভিসা ইস্যুর বিষয়ে সংশ্লিষ্ট এজেন্সির গাফলতি নয় জানিয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব বলছে, চ্যালেঞ্জ থাকলেও সব যাত্রী যেতে পারবেন হজে। সৌদি কর্তৃপক্ষের সাথে আমরা কিন্তু আমাদের যোগাযোগটি অব্যাহত আছে। আমরা আশা করি এর মধ্যে সবগুলি ভিসা আমরা সম্পন্ন করতে পারবো। এজেন্সিগুলিও তৎপর আছে, আমরাও এজেন্সিগুলিকে তৎপর রাখছি। হজ যাত্রার তৃতীয় দিনে 8টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন প্রায় 3200 জনের বেশি হজযাত্রী। প্রতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে হজের জন্য পাড়ি জমান হাজার হাজার মুসল্লি। তারপরেও কোনো না কোনোভাবে ভোগান্তিতে পড়তে হয় এ সকল হজ যাত্রীদের। এবছরও ভিসা প্রসেসিং নিয়ে ভোগান্তিতে পড়ে প্রায় 18,000 যাত্রী। তবে হাব কর্তৃপক্ষ বলছে দ্রুত এই ভিসা প্রসেসিংয়ের যে সমস্যা সেটি কাটিয়ে উঠবেন। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় ধাপে 159 উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। ভোটারের মন জয়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। প্রথম ধাপে 139টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট উৎসব শেষে এখন দ্বিতীয় ধাপের ডামাডোল। পাড়া মহল্লা, গ্রামীণ হাট বাজার ও চায়ের দোকানে আলোচনার কেন্দ্রবিন্দু নির্বাচন। 19 মে পর্যন্ত গণসংযোগের সময় পাবেন প্রার্থীরা। প্রতিটি ভোটারের দরজায় কড়া নাড়ছেন তারা। এলাকার সমস্যাগুলো তুলে ধরে তা সমাধানে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। চিন্তাভাবনা করেই হিসেব নিকেশ করছেন ভোটাররা। উন্নয়ন ও শান্তি শৃঙ্খলার বিষয়টিকেই প্রাধান্য দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান তারা। আমার যারা ভালো লাগে, যে লোকটা মন মতো হয় তারই দিয়ে আমার কি ভোট তো আমার অধিকার, মৌলিক অধিকার, আমার ভোট তো দিতে হবে। যে ভালো ব্যক্তি তারই বিবেচনা করে ভোট দিতে হবে। এদিকে প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি আশানুরূপ না হওয়ায় নানা মহলে চলছে মিশ্র প্রতিক্রিয়া। নির্বাচন কমিশনও বিষয়টি স্বীকার করে জানালো, দ্বিতীয় ধাপে ভোটারদের উপস্থিতি বাড়াতে রয়েছে নানা পরিকল্পনা। ভোটারকে আকৃষ্ট করার ব্যাপারে আমরা তো করেছি। আমি আপনাদের মাধ্যমে প্রার্থীদের কাছে অনুরোধ করব, ভোটার আনার দায়িত্ব মেইনলি প্রার্থীদের। আমরা যেটা করার দায়িত্ব, যেটা হলো ভোটাররা আসলে তার ভোটাধিকার প্রয়োগের জায়গাটা নিশ্চিত করা। আগামী 21 মে দ্বিতীয় ধাপে 161টি উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হলেও 2টি স্থগিত হওয়ায় ভোট হবে 159টিতে। এর মধ্যে 24টিতে হবে ইভিএমে ও বাকিগুলোতে ব্যালটে। এতে প্রার্থী রয়েছেন 1815 জন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটের এসিতে আগুন লাগায় 8 ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল আইসিইউ ও সিসিইউ ইউনিট। চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। তবে বিদ্যুৎ ফিরলেও লোড না থাকায় চলছে না এসি। বিস্তারিত জানাতে হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান হিমেল। আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঠিক ঘড়ি কাটায় দুপুর 12টা থেকে এখন 8টা 30 অবধি, মানে মোট 8 ঘন্টা 30 মিনিট পর্যন্ত বিদ্যুৎ বিভ্রান্ত অবস্থায় চলছে। কোনো কোনো জায়গায় কিন্তু আইসিইউ, এনএসইউ এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান ও প্লাস্টিক সার্জারি বিভাগের সামনে। সেখানেও কিন্তু বিদ্যুৎ বিভ্রান্ত। যে এসিগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে অকেজো অবস্থায় রয়েছে, মানে কোনোভাবেই কিন্তু সেগুলো চলছে না। আমরা এখানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনএসইউ, আইসিইউ এবং বান ইউনিটের ভিতরে রোগীদের সঙ্গে এসে কথা বলি। এই মুহূর্তে আমরা বান ইউনিট যে যারা রোগীরা রয়েছেন তাদের অবস্থার কথা যদি বলি, তারা কিন্তু এই গরমের কারণে কিন্তু তাদের এই যে যারা পোড়া রোগী রয়েছে তাদেরকে কিন্তু তারা কষ্ট করে হাত পাখা দিয়ে কিন্তু তারা বাতাস করছেন। তারা যেমনটি বলছেন, দুপুর 12টা অবধি কিন্তু কোনো ধরনের আলো থাকলেও কিন্তু বাতাসের যে ব্যবস্থা এবং শীতাতপ নিয়ন্ত্রিত যেহেতু গ্লাস লাগানো এই ঘরগুলো, সেগুলো কিন্তু এসি না থাকার কারণে তাদের কিন্তু অনেক কষ্ট পোহাতে হচ্ছে। তারা আমাদেরকে যেমন
যেমনটি বলছেন এই গরমের কারণে পর্যাপ্ত গরম একের ওপর কিন্তু এই এসির যে ব্যবস্থা সেটা না থাকার কারণে একেবারে তাদের যে শিশু বাচ্চা থেকে শুরু করে যারা বয়সোদ্ধ রয়েছে তাদেরও কিন্তু অনেক কষ্ট পোহাতে হচ্ছে। আমি প্রথমে জানিয়ে রাখি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে এসি থেকে যে বিদ্যুৎ বিভ্রাট যে ঘটনাটা ঘটে সেখান থেকে কিন্তু এই এনএসইউ তারপরে আইসিইউ এবং যে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে এর এসিগুলো কিন্তু একদম অচল অবস্থা হয়ে যায়। পাশাপাশি কিন্তু যেই কর্তব্যরত চিকিৎসকের রুম রয়েছে সেগুলোতেও কিন্তু এসির ব্যাঘাত ঘটে। সবশেষ বলাই যায় যে বিদ্যুৎ আসলেও কিন্তু যে এসির বিভ্রাট এবং এসির শীতাতপ নিয়ন্ত্রিত ঘরগুলোর কারণে যে সমস্যা হচ্ছে সেই সমস্যার কারণে এই রোগীগুলো কিন্তু অনেকটাই বিভ্রাট অবস্থার মধ্যে রয়েছে এবং তারা আমাদেরকে যেমনটি বলছেন এই অসহনীয় গরম পাশাপাশি এই তীব্র গরমে তাদের এই পোড়া রোগী কিন্তু অনেকটা কষ্ট পোহাতে হচ্ছে। সব মিলে এই ছিল আমার কাছে থাকা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বাগেরহাটের রামপালে নদীতে গোসল করতে গিয়ে 8 বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। দুপুরে রামপালের দাউদখালী নদীতে স্বজনদের সঙ্গে গোসল করতে নেমে নদীতে ডুবে যায় শাওন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং খুলনা 10 জুন থেকে ঢাকার পথে ছুটবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। এতে খরচ ও সময় সাশ্রয় হবে বলছেন ব্যবসায়ীরা। এদিকে আম পরিবহনের সব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। আগামী 10 জুন থেকে চালু হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হয়ে ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এক্ষেত্রে প্রতি কেজি আম চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় পাঠাতে খরচ হবে 1 টাকা 47 পয়সা, আর রাজশাহী থেকে ঢাকায় পাঠাতে খরচ পড়বে 1 টাকা 43 পয়সা। শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সেমিনারে শিডিউল বিপর্যয়, বারবার ওঠানামা সহ ট্রেনে আম পরিবহন সহ নানা অসুবিধার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। স্পেশাল ট্রেন দরকার নেই। আমাদের যে কানেক্টিং ট্রেনগুলো আছে চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহী থেকে ঢাকাগামী হয় সেগুলোতে আগের দিনে যেমন মালগাড়ি থাকতো আলাদা, এমনটা করলেই কিন্তু রেলের আলাদা কনসেন্ট্রেট করতে হবে। রাত্রি 2টায় আমটি পৌঁছেছে, আমরা ওই স্টেশন থেকে বের করতে করতে দুপুর 2টা বেজে গেল। তবে ব্যবসায়ীদের অভিযোগ ও পরামর্শ আমলে নিয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান রেলমন্ত্রী জিল্লুল হাকিম। যত বেশি আপনারা কাজ আগায় নিয়ে যাবেন তত বেশি আপনারা যে ত্রুটিগুলো ধরা পড়বে, আমরা সেই ত্রুটিগুলো সমাধানের চেষ্টা করতেছি। বিশেষ ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে বিকেল 4টায় ছেড়ে রাজশাহী রেলওয়ে স্টেশন হয়ে রাত 2:15টায় রাজধানী ঢাকায় পৌঁছাবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনীতির মাঝে উত্তাপ, সরকার নয় দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি, দাবি মির্জা ফখরুলের। বিএনপি ভারতের দালাল, আওয়ামী লীগের শক্তি জনগণ, পাল্টা জবাব ওবায়দুল কাদেরের। যারা বলে এই রেলের কি দরকার ছিল, তো কি দরকার ছিল ওদের, আমার মনে এদের একটু ছবি তুলে রেখে সুবিধাগুলি নিচ্ছে কিন্তু একটু দেখা দরকার। উন্নয়ন প্রকল্পের সমালোচনাকারীদের এক হাত নিলেন প্রধানমন্ত্রী, বললেন পরমাণু বিদ্যুৎ সবচেয়ে পরিবেশ বান্ধব, ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা গ্রহণের নির্দেশ। এবং হজে যেতে ভিসা ইস্যু শেষ দিনেও অনিশ্চয়তা, এখনো হাতে পাননি অনেক মুসল্লি, চ্যালেঞ্জ থাকলেও বিকল্প উপায়ে যেতে পারবেন সব যাত্রী, বলছে হাব। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আপনাকে ধন্যবাদ। একটু পর রাতের সময় নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন সময়।